আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? সাউন্ড শুনতে পাচ্ছেন কি? আমাদেরকে বলেন স্যার, আমি সাউন্ড শুনতে পাচ্ছি। সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলেন তো। সাউন্ড ক্লিয়ার বলেন। প্রিয় ভাই বোন, সাউন্ড ক্লিয়ার কিনা বলেন। সাউন্ড ক্লিয়ার কিনা বলেন। সবাই শুনতে পাচ্ছেন কিনা আমাকে বলেন। সাউন্ড ক্লিয়ার কিনা বলেন। প্রিয় ভাই বোন, সাউন্ড ক্লিয়ার কিনা বলেন। প্রিয় ভাই বোন, সাউন্ড ক্লিয়ার কিনা বলেন। সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা আমাকে বলেন সবাই। সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা বলেন। ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার কিনা। আর কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন আমাদেরকে একটু জানাবেন। কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন আমাদেরকে একটু জানাবেন। স্যার, আমি কুমিল্লা থেকে দেখতেছি, ময়মনসিংহ থেকে দেখতেছি, রাজশাহী থেকে দেখতেছি, খুলনা থেকে দেখতেছি। ভাইয়া দেন না, ওই যে বিভিন্ন গ্রুপ আছে না, ওর দেন। হ্যাঁ, আহ, কে কোথায় থেকে দেখতেছেন আমাদেরকে একটু জানাবেন স্যার। আমরা লাইভটি কে কোথায় থেকে দেখতেছেন, লাইভটি কে কোথায় থেকে দেখতেছেন একটু আমাদের কমেন্টে জানাবেন। কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন, কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। ঠিক আছে, কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে জানাবেন। স্যার, আমি রংপুর থেকে দেখতেছি, আমি ময়মনসিংহ থেকে দেখতেছি, আমি খুলনা থেকে দেখতেছি, আমি রাজশাহী থেকে দেখতেছি, আমি দিনাজপুর থেকে দেখতেছি। ঠিক আছে, একটু কমেন্টে জানাবেন স্যার। আমি বিভিন্ন, আপনি কোথায় থেকে দেখতেছেন আমাদের লাইভটি, আমাদের লাইভ ক্লাসটি আপনি কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন। আমাদের লাইভ ক্লাসটি আপনি কোথায় থেকে দেখতেছেন সেটা জানাবেন। ও প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আমরা একটা বাংলা কোর্স শুরু করেছি আলহামদুলিল্লাহ। প্রায় হচ্ছে আমরা 1000 ভাই বোন যুক্ত হয়ে গেছেন, 1000 ভাই বোন। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ 999 টাকার বাংলা কোর্স আমরা শুরু করেছি। মাত্র 5টি শেয়ার দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু কোর্সটা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আগামীকাল থেকে আবার 999 টাকার একটা ইংরেজি কোর্স শুরু করেছি। 999 টাকার একটা ইংরেজি কোর্স আমরা শুরু করেছি আগামীকাল থেকে। তার মানে বাংলা কোর্সের কিন্তু ক্লাস কিন্তু অলরেডি 3টা হয়ে গেছে। বাংলা কোর্সের ক্লাস অলরেডি 3টা হয়ে গেছে। আগামীকাল থেকে আবার ইংরেজি কোর্সও আমরা শুরু করেছি। ক্লাস হবে 75টা ক্লাস হবে। আপনাকে আজকের মধ্যে যদি আপনি মাত্র 5টা করে শেয়ার দেন, মাত্র 5টা করে শেয়ার দেন, আপনি ইংলিশ কোর্সটা পাবেন। কার কার ইংলিশ কোর্সটা লাগবে বলেন। 70টা ক্লাস পাবেন, 70টা মডেল টেস্ট পাবেন, 70টা পিডিএফ পাবেন, 70টা ইংলিশ ক্লাস পাবেন। 70টা কি, 70টা ইংরেজি ক্লাস আপনি পাবেন। ঠিক আছে, মাস্টার বইয়ের উপরে 70টা ইংলিশ ক্লাস পাবেন। মাস্টার বইয়ের উপরে 70টা ইংলিশ ক্লাস পাবেন। 999 টাকার কোর্স। আপনি মাত্র 5টা শেয়ার দিলেই 999 টাকার মাস্টার ইংলিশ কোর্স 70টা ক্লাস পাবেন। মাত্র 5টা শেয়ার দিলেই মাস্টার ইংলিশ পেইড কোর্স 70টা ক্লাস পেয়ে যাবেন। যাদের যাদের লাগবে একটু স্যার শেয়ার ডান দেন। আপনার কাজ হচ্ছে শেয়ার ডান লিখে দেন, এরপর আমরা দেখে দেখে আপনাকে লিঙ্ক দিয়ে দিব। শেয়ার ডান দেন, আপনাকে এখনই লিঙ্ক দিয়ে দিচ্ছি। শেয়ার ডান দেন, 5টা শেয়ার ডান দেন, আমরা আপনাকে এখনই লিঙ্ক দিয়ে দিচ্ছি। 5টা শেয়ার ডান দেন। ঠিক আছে, 5টা শেয়ার ডান দেন, এখনই আমরা মাস্টার ইংলিশ কোর্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি। মাস্টার ইংলিশ কোর্স 999 টাকা, 70টা ক্লাস, 70টা মডেল টেস্ট, 70টা পিডিএফ পাবেন। ঠিক আছে, 70টা পিডিএফ পাবেন। মাত্র 5টা শেয়ার দিলে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। এবং আপনারা জানেন যে আমরা বাংলা কোর্স শুরু করেছি, অলরেডি 3টা লেকচার হয়েছে। ঠিক আছে, আর আগামীকাল থেকে ইংলিশ কোর্স আমাদের শুরু হবে ইনশাল্লাহ। আগামীকাল থেকে ইংলিশ কোর্স, মাস্টার্স ইংলিশ কোর্স। ঠিক আছে, মাস্টার ইংলিশ কোর্স, 70টা ক্লাস, 70টা পিডিএফ। আজকে যদি 5টা শেয়ার দেন আপনি এই কোর্সটা পাবেন। আর আগামীকাল থেকে 999 টাকাতে আপনাকে ভর্তি হওয়া লাগবে। আগামীকাল থেকে আপনাকে 999 টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে। ঠিক আছে, দ্রুত। আজকে আমরা কোনো ক্লাস করবো না, শুধু আজকে আমরা সাথে আপনার 2টা কোর্স পাবেন। বাংলা 999 টাকার কোর্স ফ্রিতে পাবেন, ইংলিশ 999 টাকার কোর্স ফ্রিতে পাবেন। শুধু আজকের জন্য 5টা শেয়ার করলে, শুধু আজকের জন্য একটু আপনি লিখেন
5টা শেয়ার ডান লিখে দেন। এরপর আমরা লিঙ্ক এখনই আপনাকে লিঙ্ক দিয়ে দিব। 5টা শেয়ার দেন। 4টা শেয়ার হইলেও কিন্তু আপনি লিঙ্কটা পাবেন না। 5টা শেয়ার দিলে অটোমেটিক আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। 5টা শেয়ার দিলে অটোমেটিক আপনি লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে? 5টা শেয়ার দিলে কি আপনি অটোমেটিক লিঙ্ক পেয়ে যাবেন। 5টা শেয়ার দিলে অটোমেটিক আপনি লিঙ্ক পেয়ে যাবেন। সুতরাং কোনো দেরি করবেন না, কেউ দেরি করবেন না, কেউ দেরি করবেন না। প্রিয় ভাই বোন, কেউ দেরি করবেন না, কেউ দেরি করবেন না। আমরা কিন্তু এখন শুরু করে দিব। এই সুযোগ আর জীবনও পাবেন না, এই সুযোগ আর জীবনও কখনোই পাবেন না, ঠিক আছে? হ্যাঁ স্যার, শুরু করে দেন। স্যার শুরু করে দেন। হুম, স্যার শুরু করে দেন। ফার্স্ট এই সুযোগ আর জীবনও পাবেন না, এই সুযোগ কিন্তু আর কখনোই পাবেন না। আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস করতে যাচ্ছি। 2024 সাল থেকে সাম্প্রতিকের যে ঘটনাগুলো ঘটেছে এবং সাম্প্রতিকের থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, আপনারা প্রস্তুত থাকেন। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সাম্প্রতিকের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করব ব্যাখ্যা সহ, ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি। ওকে, তাহলে আমরা আজকে সাম্প্রতিক নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1, সবাই অ্যান্সার দিবেন, সবাই অ্যান্সার দিবেন, আমি কোনো অ্যান্সার দিব না। অ্যান্সার দেওয়ার কাজ হচ্ছে আপনাদের, ঠিক আছে? আমি ব্যাখ্যা দিব কিন্তু অ্যান্সার দিবেন আপনারা। কোশ্চেন নাম্বার 1 একেবারে সাম্প্রতিক। আজকে দেখেন 24-25 অর্থ বছরের কথা বলা হচ্ছে, যেহেতু 26 সাল মাত্র শুরু হয়েছে, 26 সালেরটা আমরা আগামীতে করব। 24-25 অর্থ বছরে জাতীয় বাজেটের আয়কর কত ছিল? এইভাবে লিখবেন, একের ক, একের খ, একের গ, একের ঘ, এইভাবে অ্যান্সার দিবেন, ঠিক আছে? একের ক, একের খ, একের গ, একের ঘ, এইভাবে অ্যান্সার দিবেন। 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেটের আয়কর কত ছিল? একেবারে সাম্প্রতিক প্রশ্ন। 24-25 অর্থ বছর আর 25-26টা এখনো শুরু হয়নি, এগুলো আমরা আগামীতে ক্লাস করব, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার দিবেন, যারাই আছেন অ্যান্সার দিলে অ্যান্সার গুলো আপনার হৃদয়ে গেঁথে যাবে, পরীক্ষার হলে গিয়ে আর ভুল হবে না, ঠিক আছে? আর সাম্প্রতিক থেকে অনেক বেশি প্রশ্ন আসে, এটা আপনারা জানেন। সাধারণ জ্ঞানের প্রায় 70% কোশ্চেন আসবে সাম্প্রতিক থেকে, বাকি 30% আসবে প্রিভিয়াস কোশ্চেন থেকে। ব্যাস, এনাফ। এই হচ্ছে সাধারণ জ্ঞানের সাজেশন, ঠিক আছে? তো সবাই একটু অ্যান্সার দেন। সবার আগে অ্যান্সার দিয়েছেন লাবণী আক্তার। লাবণী আক্তার একের ক, সবাই লিখবেন একের ক, একের খ, একের গ, একের ঘ, একের ঘ। হ্যাঁ, সবাই অ্যান্সার দেন। তৌহিদা বুলবুল শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ। নার্গিস সুলতানা ডান, অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, যারা শেয়ার দিয়েছেন তাদেরকে অন্তর থেকে দোয়া করে দিই, ইনশাআল্লাহ 26 সাল হবে আপনার বেকার মুক্ত জীবনের শেষ বছর। সোনিয়া রহমান, ওয়ালাইকুম আসসালাম, 5টা শেয়ার ডান। যারা শেয়ার ডান করেছেন তারা ইংলিশ কোর্সটা ফ্রিতে পেয়ে যাবেন। ইংলিশ এবং বাংলা এই দুটাই তো সমস্যা, তাই না? এই দুটা পারলেই তো আপনার চাকরি হয়ে যাবে। আর সবাই জানেন যে 19তম নিবন্ধনে পুরাটাই হচ্ছে এমসিকিউ পদ্ধতি। যত বেশি এমসিকিউ অ্যান্সার করতে পারবেন তত বেশি আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? সবাই অ্যান্সার দেন। তৌহিদা বুলবুল, সজল বারোই অ্যান্সার করেছেন। শিলা রহমান অ্যান্সার করেছেন। বাকিরা কই? বাকিদের অ্যান্সার দেখতে চাই সবার। কথা শাহ অ্যান্সার করেছেন খ। আর সবাই অ্যান্সার খ দিচ্ছেন, সবাই একটু অ্যান্সার দেন। কল্পনা দাস, কথা সাহা, কল্পনা দাস, বাকিরা কই? দ্রুত অ্যান্সার দিবেন, তাহলে আমরা অনেক বেশি কোশ্চেন সলভ করতে পারবো। দেখছেন কতগুলো কোশ্চেন রাখছি এবং প্রত্যেকটা কোশ্চেনের সাথে পাবেন ব্যাখ্যা। শেয়ার দেন, শেয়ার। হ্যাঁ, অ্যান্সার দেন, শেয়ার যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন 2024 সালে 6 জুন 6 জুন 6 জুন 2024 সালে 6 জুন অর্থমন্ত্রী ছিল হচ্ছে আবুল হাসান। অর্থমন্ত্রীকে আবুল হাসান, অর্থমন্ত্রীকে আবুল হাসান। আবুল হাসান বাংলাদেশের 53তম অর্থমন্ত্রী, 53তম অর্থমন্ত্রী। সরি, বাংলাদেশের 53তম বাজেট প্রণয়ন করেন। বাংলাদেশের 53তম বাজেট প্রণয়ন করেন। তাহলে আমরা প্রতিটা কোশ্চেনের সাথে, এই সাম্প্রতিকের প্রতিটা কোশ্চেনের সাথে আমরা রিলেটেড ব্যাখ্যাগুলো আলোচনা করব। তাহলে 2024 সালে অর্থ বছরে 6 জুন অর্থমন্ত্রী আবুল হাসান 53তম বাজেট প্রণয়ন করেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি একটু সাইডে গেলাম, আপনারা একটু দেখে অ্যান্সার দেন। 2024-25 অর্থ বছরে জাতীয় বাজেটের আয়কর কত ছিল? মনে রাখবেন 2024 সালে 6 জুন
অর্থমন্ত্রী আবুল হাসান বাংলাদেশের 53তম বাজেট প্রণয়ন করেন। কততম? 53তম বাজেট প্রণয়ন করেন। এই 53তম বাজেটে আয়কর কত ছিল? আয়কর কত ছিল? হ্যাঁ, অ্যান্সার ক হবে, খ হবে, গ হবে নাকি ঘ হবে? সবাই একটু অ্যান্সার দেন। সবাই অ্যান্সার না দিলে আমরা নেক্সট কোশ্চেনে যাব না। সবাই এখানে লিখবেন, এই লেখাটা আপনার ব্রেনে গেঁথে যাবে। পরীক্ষায় যখন বসবেন কোশ্চেন দেখার সাথে আপনার মনে পড়ে যাবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 7,97,000 কোটি টাকা। কত? 7,97,000 কোটি টাকা 2024-25 অর্থ বছরের আয়কর বাজেট ছিল। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, এখান থেকে মনে রাখবেন এই 24 সালে অর্থমন্ত্রী ছিল আবুল হাসান। কোশ্চেন নাম্বার 2, 2024 সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় কত ছিল ডলারে? ডলারে হিসাব দিতে হবে। ক, খ, গ নাকি ঘ? 2024 সালে বাংলাদেশের প্রতিটি নাগরিকের মাথাপিছু আয় কত ছিল? আর এই যে বাংলাদেশের সব জনগণের মাথাপিছু আয় আহ, এটার পরিসংখ্যানটা হিসাব করে হচ্ছে বাংলাদেশ ব্যুরো। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যুরো বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় হিসাব করে। তাহলে 2024 সালে বাংলাদেশের মাথাপিছু আয়কর কত ছিল? আয় কত ছিল ডলারে? এটা হিসাব দিবেন। হ্যাঁ সবাই একটা অ্যান্সার দিবেন। সবাই অ্যান্সার দেন। সবাই অ্যান্সার দেখতে চাই, সবার নাম পড়তে চাই কমেন্টে, ঠিক আছে? আর আপনার অ্যান্সার না দিলে কমেন্টে নাম পড়বো কিভাবে? কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এর প্রশ্ন লিখবেন, তারপর অ্যান্সার দিবেন। তুলিকা তুলি অ্যান্সার করেছেন, এল.এম. শরীফ ভাই অ্যান্সার করেছেন, নুরুল হক ভাই অ্যান্সার করেছেন, হ্যাঁ নীলপরি অ্যান্সার করেছেন, নার্গিস সুলতান অ্যান্সার করেছেন। সবাই সবাই অ্যান্সার দিবেন। সবাই অ্যান্সার না দিলে ভালো লাগে না। হ্যাঁ সবাই একটা অ্যান্সার দেন। 2024 সালে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত? নেক্সট ক্লাসটা আমরা 2025 সালের সাম্প্রতিক নিয়ে আলোচনা করবো। 25 এবং 26 দুইটা মিলে একটা চমৎকার সাম্প্রতিক নিয়ে আসবো। কারণ সাম্প্রতিক মানে এমন না যে এই বছরই হবে, সাম্প্রতিক মানে বিগত 2 বছর থেকে শুরু হবে। বিগত 2-3 বছর থেকে শুরু করে রিসেন্ট ইয়ার পর্যন্ত যদি সব সাম্প্রতিক আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি ধরে নেন 70% যে কোনো পরীক্ষায় কমন পাবেন। আর এই দায়িত্বটা আমাদের উপর ছেড়ে দেন, এই দায়িত্বটা সোহেল স্যার টেকনিক গুলোর উপর ছেড়ে দেন। হ্যাঁ অসংখ্য ভাই বোন অ্যান্সার দিয়েছেন। কথা শাহ অ্যান্সার দিয়েছেন, আল আল রাহা অ্যান্সার করেছেন, এম.জেড রহমান ভাই অ্যান্সার করেছেন, সোনিয়া রহমান অ্যান্সার করেছেন, আর অনামিকা সরকার, সুলতানা সাথী, সজল বারই, ফারজানা হক, সুমায়া আফরিন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা অ্যান্সার দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং মনে রাখবেন এই কথাটা মনে রাখবেন, যারা এখানে লিখতেছেন তারা পরীক্ষার হলেও লিখতে পারবেন, অ্যান্সার দিতে পারবেন। যারা এখানে লিখতেছেন তারাও পরীক্ষার হলে অ্যান্সার দিতে পারবেন। পাহাড়ি পথ আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন, আপনাকে পার্সোনালি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? পিডিএফ আমরা পোস্ট করে দিই, তো আপনাকে পার্সোনালি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? মাহমুদা আক্তার পলি, হ্যাঁ মাহমুদা আক্তার পলি অ্যান্সার করেছেন। তাহলে 2024 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল হচ্ছে $2,824, $2,824, $2,824 2024 সালে জনগণের মাথাপিছু আয় ছিল, ঠিক আছে? এবার আসেন, বর্তমানে দেশে নদী বন্দরের সংখ্যা কতটি? বর্তমানে বাংলাদেশের নদী বন্দর, নট সমুদ্র বন্দর, নদী বন্দরের সংখ্যা কতটি রয়েছে? অ্যান্সার ক হবে, খ, গ নাকি ঘ? সবাই অ্যান্সার দিবেন এইভাবে, একের ক, একের খ, একের গ, একের ঘ, এভাবে অ্যান্সার দিবেন, ঠিক আছে? সবাই অ্যান্সার দিবেন। খুবই কমন প্রশ্ন, যেগুলো থেকে প্রশ্ন আসে এটা আপনারাও জানেন যারা চাকরির পরীক্ষা অংশগ্রহণ করেছেন। শিলা রানা, শিলা রানা, হ্যাঁ সুভা কর্মকার অ্যান্সার করেছেন, সজল বড় আপনাদের উপর বিশ্বাস আছে। অসংখ্য ধন্যবাদ ভাই, বিশ্বাস রাখেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, বাকিটা উপরওয়ালার উপর আস্থা রাখেন। আপনি চেষ্টা করে যান, ফলাফলের জন্য উপরওয়ালার উপর আস্থা রাখেন। তুলিকা তুলি সবার আগে 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার দিয়েছেন 44টি। হ্যাঁ বাকিরা অ্যান্সার দেন তো, বাকিরা অ্যান্সার দিবেন। সবাই সবাই একটু অ্যান্সার দেন। দেখেন, সর্বশেষ সর্বশেষ শরীয়তপুরের সর্বশেষ শরীয়তপুরের শরীয়তপুরের নড়িয়া, নড়িয়া, এটা কি লিখলাম? সর্বশেষ শরীয়তপুরের নড়িয়া, নড়িয়া, সর্বশেষ শরীয়তপুরের
নড়িয়া, নড়িয়াকে নদী বন্দর হিসেবে ঘোষণা করা হয়। সর্বশেষ শরীয়তপুরের নড়িয়াকে নদী বন্দর ঘোষিত করা হয়। তাই সর্বমোট নদী বন্দর কতটি হবে? দেখেন, আগে ছিল হচ্ছে 42টি। আমি এটুকু বলে দিলাম যে বাংলাদেশে আগে নদী বন্দরের সংখ্যা ছিল হচ্ছে 42টি। সর্বশেষ শরীয়তপুরের নড়িয়াকে নদী বন্দর হিসেবে ঘোষণা করা হয়। এখন তাহলে কতটি হয় আপনারাই বলেন, আমি বলবো না, এটা আপনারাই বলবেন। সবাই অ্যান্সার দেন, সবাই। নীলপরি অ্যান্সার দিয়েছেন 43টি। অসংখ্য ধন্যবাদ, আপনি সঠিক অ্যান্সার করেছেন। কে আর সুজন ভাই, অ্যান্সার হবে হচ্ছে খ নাম্বার 43টি। বাংলাদেশে নদী বন্দর রয়েছে কয়টি? 43টি। 43টি নদী বন্দর রয়েছে। ওকে, মেহেদী হাসান ভাই, সবাই অ্যান্সার দেন, তাড়াতাড়ি যাবো আমরা। সবাই অ্যান্সার দিলে তাড়াতাড়ি যাবো। যারা 44টি দিচ্ছেন তাদের ভুল হচ্ছে। অ্যান্সার হবে হচ্ছে খ 43টি। আগে 42টি ছিল। শরীয়তপুরের নড়িয়াকে নদী বন্দর হিসেবে ঘোষণা করায়। এখন নদী বন্দরের সংখ্যা কয়টি? 43টি। মনে রাখবেন। নেক্সট কোশ্চেন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী, বাগেরহাট, কক্সবাজার, ভোলা। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, এই সমস্ত কমন প্রশ্ন, এগুলো সব পরীক্ষাতে আপনারা আসে, আপনারা দেখবেন যে প্রিভিয়াস কোশ্চেন গুলাতে আসে। হ্যাঁ, সবাই একটু দ্রুত অ্যান্সার দেন। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? একের ক, চারের ক, চারের খ, চারের গ, চারের ঘ, এভাবে অ্যান্সার দিবেন, ঠিক আছে? হ্যাঁ, সবাই। এখনো 3-এর অ্যান্সার আসতেছে। হ্যাঁ, প্রশ্ন নাম্বার লিখে তারপর অ্যান্সার দিবেন। প্রশ্ন নাম্বার লিখে তারপর অ্যান্সার দিবেন। খাদিজাতুল কুবরা 43টি সঠিক অ্যান্সার দিয়েছেন। ইসরাত রেদওয়ান, ইসরাত আপু সঠিক অ্যান্সার দিয়েছেন। তাহলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? আমি শুধু এটুকু বলে দিই, কলাপাড়া উপজেলায়। কলাপাড়া উপজেলায় অবস্থিত। এই কলাপাড়া উপজেলাটা কোথায়? পটুয়াখালী, বাগেরহাট, কক্সবাজার নাকি ভোলা? পটুয়াখালী, বাগেরহাট, কক্সবাজার নাকি ভোলা? কলাপাড়া উপজেলায় অবস্থিত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, এবং এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র। মনে রাখবেন, বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বলেন? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কলাপাড়া উপজেলায় অবস্থিত। কিন্তু জেলাটার নাম কি? জেলাটার নাম আপনারা বলবেন। হাসিমুখ অ্যান্সার করেছেন পটুয়াখালী। জুয়েল মিয়া অ্যান্সার করেছেন 4-এর ঘ। কথা সাহা অ্যান্সার করেছেন 4-এর ক। সুলতানা সাথী অ্যান্সার করেছেন 4-এর ক। আল রাহা অ্যান্সার করেছেন পটুয়াখালী। অনামিকা সরকার আপু অ্যান্সার করেছেন ক। সোনিয়া রহমান অ্যান্সার করেছেন ক। খাদিজাতুল কোবরা অ্যান্সার করেছেন ক। তাহলে এটুকু মাথায় রাখবেন যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট, বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীর সংখ্যা কতটি? তাহলে তো এই প্রশ্নগুলো আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, এই যে 50তম বিসিএস, 49তম বিসিএস বা আদার্স খাদ্য, স্বাস্থ্য, হ্যাঁ, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিলে এই সমস্ত প্রশ্ন হচ্ছে কমন, এগুলো আসেই, ঠিক আছে? তো সবাই একটু অ্যান্সার দেন। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত অভিন্ন নদী কয়টি? এমন প্রশ্ন হইতে পারে যে বাংলাদেশের আন্তর্জাতিক নদী কয়টি? বাংলাদেশের আন্তর্জাতিক আন্তর্জাতিক নদী কতটি? কতটি, এভাবেও প্রশ্নটা আসতে পারে। তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রবাহিত অভিন্ন নদী কতটি? হাসিমুখ অ্যান্সার করেছেন 54টি। ইসরাত জাহান পটুয়াখালী। পাখি সরকার অ্যান্সার করেছেন 5-এর 54। মুস্তাফিজুর রহমান ভাই অ্যান্সার করেছেন, হাসিমুখ অ্যান্সার করেছেন 54টি অ্যান্সার করেছেন। হ্যাঁ, অন্তর সীমান্ত 57টি অ্যান্সার করেছেন। সবাই 54টি অ্যান্সার করতেছে। হ্যাঁ, সবাই 54টি অ্যান্সার করতেছে। দেখা যাক সঠিক অ্যান্সারটা কে দিতে পারে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? দেখি কে আনসার দিতে পারেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? সবার আগে কে আনসার দিতে পারেন?
এবং আমি এটুকু আপনাদেরকে বলে দিই, বাংলাদেশে বাংলাদেশ এবং ভারত, মানে বাংলাদেশে এবং বাংলাদেশের নদী নদী ভারতের সাথে এবং মিয়ানমারের সাথে সম্পর্ক রয়েছে। কার কার সাথে? ভারতের সাথে এবং মিয়ানমারের সাথে। মিয়ানমারের সাথে 3টি নদীর সম্পর্ক রয়েছে। কয়টি নদীর? 3টি নদীর সম্পর্ক রয়েছে। তাহলে বাংলাদেশ এবং মিয়ানমার তাদের মধ্যে কয়টি নদীর সম্পর্ক রয়েছে? 3টি নদীর সম্পর্ক রয়েছে। তার মধ্যে একটা নদী আছে যা বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথক করেছে। সেই নদীটার নাম কি? সেই নদীটার নাম হচ্ছে নাফ নদী। তাহলে মিয়ানমারের সাথে বাংলাদেশের নদীর সম্পর্ক রয়েছে 3টি এবং ভারতের সাথে রয়েছে কয়টি? 54টি। তাহলে বাংলাদেশে মোট আন্তর্জাতিক নদীর সংখ্যা হচ্ছে কয়টি? 57টি। দেখেন, একটা প্রশ্নের মধ্যে কমপক্ষে 5টা এমসিকিউ আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। সেটা কি? বাংলাদেশের সাথে ভারতের নদীর সম্পর্ক রয়েছে 54টি, বাংলাদেশের সাথে মিয়ানমারের নদীর সম্পর্ক রয়েছে 3টি, টোটাল বাংলাদেশের আন্তর্জাতিক নদী হচ্ছে 57টি। বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথক করেছে যে নদীটি, সেই নদীটার নাম হচ্ছে নাফ নদী। ক্লিয়ার কিনা সবাই বলেন? ক্লিয়ার কিনা সবাই বলেন? সবাই ক্লিয়ার লেখেন, ক্লিয়ার লেখেন, সবাই ক্লিয়ার লেখেন। এই স্লাইডটা থেকে যে কয়টা ইনফরমেশন দিলাম সবাই বুঝছেন কিনা বলেন? যদি বুঝে থাকেন সবাই ক্লিয়ার লেখেন, সবাই লিখবেন, সবাই ক্লিয়ার লিখবেন। সহজ হিসাব, সবাই ক্লিয়ার লিখবেন। বাহ, এমএসটি ববি সুন্দর অ্যান্সার করেছেন, মিহির ভাই অ্যান্সার করেছেন ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। সুজন কুমার অ্যান্সার করেছেন নাফ সাঙ্গু মাতামুহুরি হচ্ছে মিয়ানমারের সাথে সম্পর্কযুক্ত। হ্যাঁ, ইমরান ভাই অ্যান্সার করেছেন নাফ নদী। আবুল বারেক ভাই অ্যান্সার করেছেন, আর কে সুজন ভাই অ্যান্সার করেছেন নাফ সাঙ্গু মাতামুহুরি। শুনেন, আপনারা যদি আমাদের সাথে ইন্টারেক্টিভ করেন, কমেন্ট করেন, তাহলে কি হবে? এটা আপনার রিভিশন হয়ে যাচ্ছে, তাই না? একা একা বাসায় পড়লে আসলে এই সাধারণ জ্ঞান মনে থাকে না। আমি একটু বলে দিলাম, আপনারা একটু কমেন্ট করলেন, একটা ইন্টারেক্টিভ পরিবেশ হয়ে যাবে, তাই না? ক্লিয়ার? তুলিকা ক্লিয়ার, সজল বারই, পাখি সরকার ক্লিয়ার, মুন্নি তালুকদার ক্লিয়ার লিখেছেন, মেহের ভাই ক্লিয়ার লিখেছেন, মিহির ভাই ক্লিয়ার লিখেছেন। চলেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। তাহলে এই স্লাইডটা থেকে নদী সংক্রান্ত যে ইনফরমেশন গুলো বললাম, বিলিভ ইট অর নট, এই ইনফরমেশন গুলোর মধ্য থেকে ইনশাআল্লাহ 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 প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে? তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীর সংখ্যা কয়টি? 54টি। বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে অভিন্ন নদীর সংখ্যা কয়টি? 3টি। টোটাল বাংলাদেশে আন্তর্জাতিক নদী রয়েছে কয়টি? 57টি। বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথক করেছে যে নদীটি, সেটার নাম হচ্ছে নাফ নদী। নেক্সট কোশ্চেন, দেশের প্রথম স্মার্ট ভিলেজ কোনটি? হিজলি, গাগড়া, আটগাঁও, রামচন্দ্রপুর। দেখছেন কেমন প্রশ্ন, মানে কি প্রশ্ন আপনাদের জন্য নিয়ে আসছি। এই প্রশ্ন না এসে পারে? বলেন, বাংলাদেশের প্রথম স্মার্ট ভিলেজ কোনটি? বাংলাদেশের প্রথম স্মার্ট ভিলেজ কোনটি? হিজলি ঝিনাইদহ, গাগড়া শেরপুর, আটগাঁও সুনামগঞ্জ, রামচন্দ্রপুর গাইবান্ধা। অ্যান্সার কোনটা হবে? সবাই অ্যান্সার দিবেন, সেই সাথে কোশ্চেন নাম্বার লিখবেন। 6-এর ক, 6-এর খ, 6-এর গ, 6-এর ঘ। আপনারা যত দ্রুত অ্যান্সার দিবেন আমরা তত দ্রুত সামনের দিকে আগাতে পারবো। বাংলাদেশ নদী গবেষণাগার চাঁদপুর, মোস্তাফিজুর রহমান ভাইয়া একটু ভুল আনসার করেছেন। বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত। তা আমি নিজেও সেখানে ঘুরে আসছি। ঠিক আছে? তাহলে সবাই অ্যান্সার দিবেন। বাংলাদেশের প্রথম স্মার্ট ভিলেজ কোনটি? দেখেন অসংখ্য ভাই বোন সঠিক অ্যান্সার দিচ্ছেন। আপনাদেরকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলেন। বুঝছি। আপনি আমাকে আধা ঘন্টা পরে একটু মেসেজ, মানে এখানে মেসেজ দিয়ে রাখেন। হ্যাঁ, আমি দেখতেছি, আমি এখন অনলাইন ক্লাসে আছি। ঠিক আছে? ঠিক আছে ভাই, ওকে। ওকে, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। আলালউদ্দিন মুসাপুরি, লাবনী আক্তার, হাসিমুখ, এম জেড রহমান, তানজিন রহমান, ফারজানা মিম, এম এস টি সাবিনা, নার্গিস সুলতানা, ইমরান ভাই অ্যান্সার দিয়েছেন সঠিক অ্যান্সার। এম এস টি ববি ফরিদপুর, হ্যাঁ ঠিক আছে। হিজাবি রাজকন্যা সঠিক অ্যান্সার করেছেন। মুবাশির রহমান ভাই ভুল অ্যান্সার করেছেন। ইসরাত রেদওয়ান আপু সঠিক অ্যান্সার করেছেন। তুলিকা সঠিক অ্যান্সার দিয়েছেন। তাহলে বাংলাদেশের প্রথম স্মার্ট ভিলেজ হিসেবে ঘোষণা করা হয় ঝিনাইদহের হিজলি গ্রামকে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হিজলি গ্রামকে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হিজলি হিজলি গ্রামকে, মনে রাখবেন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হিজলি গ্রামকে প্রথম স্মার্ট ভিলেজ হিসেবে ঘোষণা করা হয়। খুবই কমন প্রশ্ন। বাংলাদেশে বর্তমানে জিআই পণ্য কতটি? দেখি কে আনসার দিতে পারেন। বাংলাদেশে বর্তমান জিআই পণ্য কতটি? বাংলাদেশে বর্তমানে জিআই পণ্য কতটি রয়েছে? অ্যান্সার ক হবে, খ হবে, গ নাকি ঘ? বাংলাদেশে বর্তমানে জিআই পণ্য কতটি? জিআই পণ্য কতটি? হ্যাঁ, বাংলাদেশের জিআই পণ্য কতটি? বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে জিআই পণ্য কতটি? এখানে সম্ভবত অপশনগুলো ভুল রয়েছে। বাংলাদেশে জিআই পণ্য, এখানে অপশনগুলো একটু ভুল মনে হচ্ছে। 28, 29, 30, 31। এটা আমি একটু অপশনগুলো লিখে দিচ্ছি, এই অপশনগুলো ভুল আছে। আপনার অপশনটা হবে 60, 61, 62, 63 বলেন। সরি, 63 না, 64 বলেন। বাংলাদেশে বর্তমান জিআই পণ্য কতটি? এখানে অপশনগুলো ভুল আছে, আপনারা একটু সঠিক অ্যান্সারটা দেন। বাংলাদেশে বর্তমান জিআই পণ্য কতটি? দেখেন, সেটা হচ্ছে টাঙ্গাইলের সর্বশেষ যেগুলো আছে, টাঙ্গাইলের শাড়ি এবং নরসিংদীর লটকন, নরসিংদীর লটকন, এগুলো হচ্ছে সর্বশেষ জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। সর্বশেষ জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। সবাই একটু অ্যান্সার দিতে, তাহলে কয়টি হবে? এই প্রশ্নের অ্যান্সারটা একটু সবাই দিবেন। বাংলাদেশে বর্তমান জিআই পণ্যের সংখ্যা কতটি? সবাই একটু আনসার দেওয়ার চেষ্টা করবেন। 60টি, 61টি, 62টি না 64টি? এবং সর্বশেষ টাঙ্গাইলের শাড়ি এবং তারপরে রয়েছে হচ্ছে নরসিংদীর লটকন। এই নরসিংদীর লটকন হচ্ছে সর্বশেষ জিআই পণ্য। হ্যাঁ, তাহলে সর্বশেষ জিআই পণ্য কতটি? সর্বশেষ জিআই পণ্য হচ্ছে 62 বা 62টি। আচ্ছা, তারপর হচ্ছে বঙ্গবন্ধু টানেল কোন নদী তলদেশ দিয়ে নির্মিত হয়েছে? বঙ্গবন্ধু টানেল কি? বঙ্গবন্ধু টানেলটা হচ্ছে যে একটা নদীর তলদেশ দিয়ে একটা রাস্তা তৈরি করা হয়েছে। তার মানে একটা নদী, তার নিচে দিয়ে গর্ত খুঁচে সেখানে একটা টানেল বসানো হয়েছে। সেই টানেলের ভিতর দিয়ে এপার থেকে ওপারে যানবাহন যাতায়াত করতে পারে। কোশ্চেন নাম্বার 8 এর অ্যান্সার দেন সবাই। নীলাকাশ লেট করে আসছেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর কে? সুজন ভাই, লটকন খেতে ভালোই লাগে। হ্যাঁ, 3টি একসাথে 62তম, 62টি পটুয়াখালী, কর্ণফুলী। দেখি কি আনসার দিতে পারেন। যে বঙ্গবন্ধু টানেল কোন নদীর তলদেশ দিয়ে নির্মিত হয়েছে? মেঘনা, যমুনা, কর্ণফুলী নাকি রূপসা? মেঘনা, যমুনা, কর্ণফুলী নাকি রূপসা? হ্যাঁ, তাহলে তো অ্যান্সারই হয়ে গেল। আচ্ছা, যাই হোক, তাহলে এই বঙ্গবন্ধু টানেলটা হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে প্রবাহিত। ঠিক আছে, যদিও এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, আপনারাও জানেন। ওকে, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত? মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, পটুয়াখালী। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, পটুয়াখালী। এবং এই সব জায়গায় কিন্তু মনে রাখবেন সমুদ্র বন্দর আছে। সমুদ্র বন্দর আছে, সমুদ্র বন্দর আছে। চট্টগ্রাম সমুদ্র বন্দর আছে, কক্সবাজার সমুদ্র বন্দর আছে, ফেনীতে নতুন তৈরি হয়েছে সমুদ্র বন্দর, নতুন ইপিজেড। আর তারপর পটুয়াখালীও আছে। সবাই একটু অ্যান্সার দেন। এখানে গভীর সমুদ্র বন্দর বলতে বোঝায় কি জানেন? যে সমুদ্রের গভীরে। আর বন্দর মানে কি? যেখানে দেশ বিদেশ থেকে জাহাজে করে বিভিন্ন মালামাল আসে এবং এখান থেকে বিভিন্ন মালামাল পৃথিবীর বিভিন্ন পার্টে পরিবহন করে, সেই জায়গাটার নামই হচ্ছে বন্দর। আর এটা সমুদ্রের অভ্যন্তরে, মানে ভিতরে, সেই সমুদ্র বন্দরটার নাম হচ্ছে মাতারবাড়ি। এই মাতারবাড়ি সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?
শুধু আমি এটুকু বলে দিই, সেটা হচ্ছে মহেশখালী। মহেশখালী উপজেলায় অবস্থিত। মহেশখালী উপজেলায় অবস্থিত। এখন এই মহেশখালী উপজেলাটা কোন জেলায় অবস্থিত এটা আপনাদের দায়িত্ব। মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই বোনেরা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। সাধারণ জ্ঞানের উপরে ইনশাআল্লাহ আপনাদের মোটামুটি ভালো কমান্ড রয়েছে, ভালো দক্ষতা রয়েছে। সাধারণ জ্ঞানে ফুল নাম্বার পাওয়ার জন্য আমি শাহেদ স্যার আপনাদের সাথে আছি। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমি রমজান মাসে দোয়া করি যেন আমার প্রত্যেকটা ভাই বোন এই 26 সালে একটা চাকরি পেয়ে বেকারত্বের অভিশাপ অভিশাপ থেকে মুক্তি পেতে পারে। এর জন্য আপনার প্রচুর প্রচুর পরিশ্রম করতে হবে, হ্যাঁ, আর আমাদের সাথে থাকতে হবে। আমাদের প্রত্যেকটা ক্লাস ফলো করেন, প্রত্যেকটা ফলো করেন। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করেন। মুবাশশির, মুয়াজ, মুস্তাফিজুর রহমান, এমজেড রহমান ভাই আনসার দিয়েছেন। হাসান আকন্দ আনসার করেছেন। কথা শাহ আনসার করেছেন। লটকন খেতে ভালো লাগে? হ্যাঁ, লটকন আপনিও খান, আমাদেরও খাওয়ায়েন। হাসি মধু হি আচ্ছা, হিজাবি রাজকন্যা, লাবণী আক্তার, ইমরান ভাই, সুজন ভাই, আমি সংক্ষেপে নাম পড়ি। কি রে, বিউটি রানী বর্মন, আমাদের পেজে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, পিডিএফ দিয়ে দেবো ক্লাস শেষেই, ঠিক আছে? অবশ্যই দোয়া করি সবার জন্য। মশিউর রহমান ভাই আনসার দিয়েছেন, মুবাশির ভাই আনসার দিয়েছেন। তাহলে আমরা একটু ভালোভাবে মনে রাখবো, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর মহেশখালী উপজেলায় অবস্থিত, জেলাটা হচ্ছে কক্সবাজার। তাহলে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর মহেশখালী উপজেলার কক্সবাজার জেলায় অবস্থিত। নেক্সট, বাংলাদেশে বর্তমান কোন দেশের সাথে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি রয়েছে? বাংলাদেশে বর্তমান কোন দেশের সাথে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি রয়েছে? সেটা কি ভারত, চীন, জাপান নাকি যুক্তরাষ্ট্র? খুবই কমন প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু স্কিপ করা যাবে না, এগুলো কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার দিবেন এইভাবে: 10-এর ক, 10-এর খ, 10-এর গ, 10-এর ঘ। যেভাবে আপনার জন্য সুবিধা হয় সেভাবে অ্যান্সার দেন, কিন্তু অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? প্রিয় ভাই বোনেরা সবাই একটু অ্যান্সার দেন। 10 নাম্বার সবার আগে অ্যান্সার দিয়েছেন জেসমিন আক্তার উমা। তারপর এমজেড রহমান ভাই অ্যান্সার দিয়েছেন। এমজেড রহমান ভাই আপনার নামের ফুলটা লিখে দিয়েন, তাহলে ভালো হয়। আর কে সুজন ভাই অ্যান্সার দিয়েছেন চীন। মিহির সামাদ্দার অ্যান্সার দিয়েছেন আগের প্রশ্নের। ওকে, তুলিকা দিয়েছেন চীন। আল আপনাকে আন্দাজে অ্যান্সার দিচ্ছেন নাকি জেনে অ্যান্সার দিচ্ছেন বলেন তো? হ্যাঁ, সবাই এমজেড রহমান অ্যান্সার করেছেন। 10-এর খ, আল কল্পনা আক্তার চীন। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ধরেন অ্যান্সার চীন হলো, অ্যান্সার কি হলো? অ্যান্সার চীন হলো। হ্যাঁ, অ্যান্সার চীন, চীন হলো। তাহলে বাংলাদেশের বর্তমান কোন দেশের সাথে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি রয়েছে? সেটা অ্যান্সার চীন। কিন্তু কেন, কেন বলেন তো? কারণ একটাই, সেটা হচ্ছে চীন থেকে আমরা প্রচুর পরিমাণে প্রোডাক্ট আমদানি করি, কিন্তু আমাদের পণ্য চীনে রপ্তানি কম পাই। ব্যাস, এটাই হচ্ছে বাণিজ্য ঘাটতি। চীন থেকে আমরা প্রচুর পরিমাণ পণ্য আমদানি করি, আমদানি মানে হচ্ছে বিদেশ থেকে কিনে নিয়ে এসে আমাদের দেশে ব্যবসা করি বা বিক্রি করি, কিন্তু আমাদের দেশের কোনো পণ্য আমরা বিদেশে যখন পাঠাই সেটা হচ্ছে রপ্তানি। চীন দেশে আমাদের রপ্তানি খুবই কম। এজন্য বলা হয় যে বর্তমান বাংলাদেশে চীনের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে। নেক্সট, এই যে চলে আসছে, হরমুজ প্রণালী কোন দুটি জলভাগকে সংযুক্ত করেছে? এর থেকে সাম্প্রতিক প্রশ্ন আর কি চান আপনারা বলেন তো? এই এই হরমুজ প্রণালীটা ওমান এবং আহ, ওমান এবং ইরানের মধ্যে মধ্যবর্তী একটা জায়গায় অবস্থিত। ওই কি বলে, ওমান এবং ইরানের মধ্যবর্তী জায়গায় প্রায় 21 কিলোমিটার জায়গা খুবই সরু হয়ে আসছে, যেখান দিয়ে সারা মধ্যপ্রাচ্যের যত দেশগুলো আছে, বিশেষ করে আহ আহ, কি বলে, দুবাই, কাতার, ইরান, তারপর হচ্ছে জর্ডান, তারপর লেবানন, এই সমস্ত দেশে উৎপাদিত খনি থেকে অপরিশোধিত তেল ওই হরমুজ প্রণালী দিয়ে বের হয়ে পৃথিবীর বিভিন্ন পার্টে কি হয়, এটা ছড়িয়ে যায়। এই কারণে পৃথিবীর তেলের প্রায় 20% তেলই কিন্তু ওই হরমুজ প্রণালী দিয়ে আনা নেওয়া করা হয়। তো এই হরমুজ প্রণালীটি কোন দুটি জলভাগকে যুক্ত করেছে? আচ্ছা, অনেকের মতে প্রণালী জিনিসটা অনেকে বুঝেন না। প্রণালী হচ্ছে দুইটা জলভাগকে যুক্ত করে, দুইটা স্থলভাগকে পৃথক করে। দুইটা জলভাগকে যুক্ত করে, দুইটা স্থলভাগকে পৃথক করে। তার মানে ধরেন আহ এখানে একটা সমুদ্র আছে, এখানে একটা সমুদ্র আছে। এই পুরা অংশটা হচ্ছে
মানে স্থল বন্দর। এখানে একটা খাল কাটা হলো, এখান থেকে শুরু করে এখানে একটা খাল কাটা হলো, তাহলে এই জলভাগটাকে আর এই জলভাগটাকে এই খাল দ্বারা যুক্ত করা হলো, ফলে এই পাশে একটা দেশ, এই পাশে একটা দেশ বা স্থলভাগ পৃথক হয়ে গেল। এই জন্য এটাকে বলা হয় প্রণালী। তো হরমুজ প্রণালী কোন দুটি জলভাগকে যুক্ত করেছে? লোহিত সাগর ও আরব সাগরকে, ওমান সাগর ও পারস্য সাগরকে, ভূমধ্য সাগর ও কৃষ্ণ সাগরকে, এডেন উপসাগর ও লোহিত সাগরকে। এই প্রশ্নের আনসারটা সবার দিতে হবে কিন্তু। ওবায়দুল, ও সবার আগে দেখি, সবার আগে কি অ্যান্সার দিয়েছে তারটা আগে পড়বো, নাহলে মাইন্ড করবে। ওকে, আল রাহা ভুয়ান অ্যান্সার দিয়েছেন সবার আগে। না, সুজন ভাই সবার আগে অ্যান্সার দিয়েছেন। তারপর এমজেড রহমান ভাই অ্যান্সার দিয়েছেন, তৌহিদা বুলবুল অ্যান্সার করেছেন, হাসিমুখ অ্যান্সার করেছেন, জেসমিন আক্তার অ্যান্সার করেছেন। তারপর ওমান, পারস্য, হ্যাঁ সবাই 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 সঠিক অ্যান্সার দিচ্ছেন। আমার প্রিয় ভাইদের সাম্প্রতিকের উপরে অনেক ভালো দখল রয়েছে। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো করবেন আপনারা। তাহলে হরমুজ প্রণালীটি ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করেছে। ধরেন এটা হচ্ছে ওমান উপসাগর, ওমান উপসাগর, আর এটা হচ্ছে পারস্য উপসাগর। এই দুইটা সাগরকে যুক্ত করেছে যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে হরমুজ প্রণালী। এই জায়গাটার নাম কি? হরমুজ প্রণালী। আর এই পাশে রয়েছে ওমান, এই পাশে রয়েছে ওমান, এই পাশে রয়েছে ইরান। ঠিক আছে, ওমান এবং ইরানকে পৃথক করেছে, আর ওমান সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করেছে। নেক্সট, হরমুজ প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? ব্যাস, আমি কিন্তু অ্যান্সার বলে দিছি, এবার দেখি কি পারে। হ্যাঁ, 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 সবাই অ্যান্সার দিবেন, এটা সবাই অ্যান্সার দিবেন যে হরমুজ প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে। আমরা জানলাম যে ওমান এবং পারস্য উপসাগরকে যুক্ত করেছে, কিন্তু পৃথক করেছে দুইটি দেশকে। সেই দুটি দেশ কি? ওমান ও ইরান, কাতার ও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নাকি ইয়েমেন ও জিবুতি? জিবুতি আবার কোন দেশ? এই দেশের নাম তো আগে শুনি নাই। সজল বারুই ভাই, হ্যাঁ ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, সঠিক অ্যান্সার দিয়েছেন। সবাই সবাই একটু অ্যান্সার দেন। আরেকটা কথা বলি, মানে বিষয়টা হচ্ছে, দেখেন অলরেডি প্রায় 90+ ভাই বোন রয়েছেন। তো সবাই যদি একটা করে শেয়ার দেন, এটা কিন্তু 100+ ভাই বোন যুক্ত হয়ে যাবে। তো আমি আশা করতেই পারি আপনাদের কাছে যে একটা শেয়ার, আমি কিন্তু শেয়ারের কথা বলি নাই, আপনাদের সোহেল স্যার শেয়ারের কথা বলেছে। তাকে ভালোবেসে আপনারা 4টা 5টা 10টা করে শেয়ার দিয়েছেন। তো আমি এই যে দেখেন এখন বললাম যে আমি চাচ্ছি যে আজকের ক্লাসটাই 100 ভাই বোন ক্রস করুক। অলরেডি প্রায় 90+ ভাই বোন রয়েছে। সবাই জাস্ট একটা বা দুটা করে শেয়ার দিয়ে দেন, এটা 100+ হয়ে যায়। হুম, হ্যাঁ। আর যারা এই যে আমরা দেখেন অনেক রাত অনেকে ই করছে, আমরা আপনাদেরকে পড়াচ্ছি, যদি আপনি একটু উপকৃত হন, তো আপনার তো উচিত আমাদের উপর একটু কৃতজ্ঞতা প্রকাশ করা, ভালোবাসা প্রকাশ করা, তাই না? তো সবাই একটু শেয়ারের মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, ওকে। আবুল বারেক, আব্দুল্লাহ মোল্লা, সবাই সঠিক অ্যান্সার দিয়ে ফেলছেন, আমি তো দেখিই নাই। হ্যাঁ, তাহলে সেটা কি হবে ভাইয়া? ওমান এবং ইরান এই দুটি দেশকে পৃথক করেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেলের কত শতাংশ হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়? প্রায় 10%, 20%, 40%, নাকি 50%? পৃথিবীর চাহিদার প্রায় কত শতাংশ পরিশোধিত এবং অপরিশোধিত তেল হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়? এটা একটু অ্যান্সার দিবেন সবাই। ত্রিভুজকে হর্ন অফ আফ্রিকা বলে। হাসিমুখ, অসংখ্য ধন্যবাদ। লাবণী আক্তার 12 নম্বর প্রশ্ন দিয়েছেন। মুন্নি তালুকদার মুনতাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ আপনাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিক। আমিন বলেন। হ্যাঁ, সালমান খান ভাই, আপনার জন্য দোয়া রইলো, অন্তর থেকে দোয়া করি, আপনারা যে আমাদেরকে ভালোবাসেন। সজল বারুই ভাই, আপনার জন্য দোয়া রইলো, কারণ আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন। লাইভ ক্লাস টাইম এভরিডে 9টায়। দেখেন, যদি কোনো একটা মিসাইল ইরান থেকে বাংলাদেশে এসে পড়ে, তাও মনে রাখবেন সোহেল স্যার টেকনিক গ্রুপে যে প্রতিদিন 9টায় ক্লাস হবে, ঠিক আছে? 30 থেকে 35, নার্গিস আপু এটা কনফিউজড।
আচ্ছা, আমি বলে দিচ্ছি, কোনো কনফিউশনের কোনো কারণ নাই। কারণ হচ্ছে আমরা এটা জানি, সঠিক অ্যান্সার আমরা আগে থেকেই জানি। বিশ্বের মোট ব্যবহারের প্রায় 20% 20% তেল, আমি একটু আগে বলে দিয়েছিলাম কিন্তু, 20% তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রবাহিত হয়। এই জন্য এই জায়গার একটা নাম আছে। দেখেন, বিশ্বের প্রায় 20% তেল এই সংকীর্ণ জায়গাটা দিয়ে পরিশোধিত হয়। ফলে এই জায়গাটার একটা নাম আছে, সেটা হচ্ছে ইসিও, এনও, এমআইসি, ইকোনমিক, এলআই, এফি লাইফ, বিএল ডবল ও ডি। তাহলে এই হরমুজ প্রণালীর আরো একটা নাম আছে, জীবনে কখনো শুনছেন কিনা আমি জানি না, আজকে শুনে নেন। সেই নামটা হচ্ছে ইকোনমিক লাইফ ব্লড। ইকোনমিক লাইফ ব্লড, যার বাংলা অর্থ হচ্ছে অর্থনীতির অর্থনীতির জীবন রেখা। অর্থনীতির জীবন রেখা, অর্থনীতির জীবন রেখা বলা হয়। এই হরমুজ প্রণালীর আরেকটা নাম হচ্ছে ইকোনমিক লাইফ ব্লড বা অর্থনীতির জীবন রেখা। এই কথাগুলো আপনারা জানেন কিনা জানেন না, কিন্তু এগুলা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? আর যারা শেয়ার করেছেন, কথা দিচ্ছি আজকের ক্লাসের ব্যাখ্যা সহ পিডিএফ ক্লাস শেষেই পেজে পোস্ট করে দিব, ডাউনলোড করে নেবেন উইদাউট এনি কস্ট। ফিলিস্তিনিকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন ইউরোপীয় দেশগুলো 2024 সালে? ফিলিস্তিনিকে 2024 সালে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে আহ, ঘোষণা করেছে বা স্বীকৃতি দিয়েছে কোন রাষ্ট্রগুলা? স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে, ফ্রান্স, জার্মানি, ইটালি, সুইডেন, গ্রিস, ডেনমার্ক, পর্তুগাল, অস্ট্রিয়া, বেলজিয়াম। এই প্রশ্নটা আপনাদের জন্য একটু কঠিন হতে পারে, কিন্তু এটা একটু মনে রাখবেন, এটা কিন্তু সহজ না। 2024 সালের 2024 সালের মে মাসে 2024 সালের মে মাসে 2024 সালের মে মাসে স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে, মানে রাষ্ট্র হিসেবে, স্বাধীন তো আসলে ওরা এখনো হয়নি, রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। পরবর্তী প্রশ্ন, 2024 সালে জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সিম্পল ব্যাপার, হিরোশিমা জাপানে, আপুলিয়া ইতালি, বার্লিন জার্মানি, লন্ডন যুক্তরাষ্ট্র। 2024 সালে জি7 2024 সালে জি7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2024 সালে জি7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? আর এই 2024 সালে জি7 সম্মেলনটা ছিল হচ্ছে 50তম সম্মেলন। সম্মেলন তাহলে 2024 সালের 50তম জি7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সবাই অ্যান্সার দিবেন। হ্যাঁ, কেউ গুগলে সার্চ করার চেষ্টা করবেন না, তাহলে আপনার কোনো লাভ হবে না। শেখ মিলন আহমেদ অ্যান্সার করেছেন, বিউটি রানী ভুয়া ভাই বর্মন অ্যান্সার করেছেন, শেখ মিলন ভাই অ্যান্সার করেছেন। কোশ্চেন নাম্বার 15, সবার আগে যে অ্যান্সার দিবে তার জন্য হ্যাঁ, মোস্তাফিজুর রহমান ভাই 15 নম্বর প্রশ্ন অ্যান্সার দিয়েছেন সবার আগে। তারপর আর কে সুজন ভাই, এ আর রাহা, অনামিকা সরকার, ইমরান ভাই অ্যান্সার দিয়েছেন সি। আচ্ছা, সবাই অ্যান্সার সি দিচ্ছেন, অনামিকা আপু সি দিচ্ছেন, কিন্তু অ্যান্সার তো মনে হয় ভুল দিচ্ছেন আপনারা। অ্যান্সার তো মনে হয় আপনারা ভুল দিচ্ছেন। 2024 সালের জি7 সম্মেলন, 50তম জি7 সম্মেলন অনুষ্ঠিত হয় আপুলিয়া ইটালি। কোথায় অনুষ্ঠিত হয়? আপুলিয়া ইটালি। 2024 সালে জি7 50তম সম্মেলন হয় হচ্ছে আপুলিয়া ইতালি, ইতালির আপুলিয়ায়। নেক্সট কোশ্চেন, ন্যাটো বর্তমান সদস্য দেশ কতটি? 30টি, 31টি, 32টি নাকি 33টি? ন্যাটো এর বর্তমান সদস্য দেশ কতটি? ন্যাটো এর সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে সুইডেন। ন্যাটো এর সর্বশেষ সুইডেন ন্যাটো এর সর্বশেষ রাষ্ট্র হচ্ছে সুইডেন। এটা 2024 সালে ন্যাটোতে সদস্য পদ লাভ করে। এটার বর্তমান সদস্য দেশ কতটি?
ওকে, সবাই একটু অ্যান্সার দেন। মোস্তাফিজুর রহমান ভাই 16 গ অ্যান্সার দিয়েছেন 32টি। হ্যাঁ, শেখ মিলন আহমেদ ভাই অ্যান্সার দিয়েছেন 16 32টি। নীলপরি আপু, হ্যাঁ, সুজন ভাই অ্যান্সার দিয়েছেন 32টি। আর রাহা নার্গিস, রাহা ভুইয়া অ্যান্সার, আল রাহা, নার্গিস সুলতানা, সালমা আক্তার, শেখ মিলন আহমেদ, এমডি কামাল উদ্দিন, হ্যাঁ, সবাই সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। সর্বশেষ সুইডেন, অসংখ্য ধন্যবাদ। মনে রাখবেন যে ন্যাটোর সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন। সুইডেন 2024 সালে ন্যাটোর সদস্যপদ লাভ করে। ন্যাটোর সদস্য সদস্য ছিল হচ্ছে 31টি। এই সুইডেন যুক্ত হওয়ার পর সেটা হয়ে গেছে কয়টি? 32টি। তাহলে ন্যাটোর সদস্য সংখ্যা 31টি ছিল। সুইডেন ন্যাটোর সাথে যুক্ত হওয়ার পর বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 32টি। কয়টি? 32টি। সর্বশেষ হচ্ছে কে? সর্বশেষ হচ্ছে সুইডেন। কত সালে? 2024 সালে যুক্ত হয়। নেক্সট কোশ্চেন, 2024 সালে টি-20 বিশ্বকাপে জয়ী কোন দেশ? দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া নাকি ওয়েস্ট ইন্ডিজ? 2024 সালে, রিসেন্ট 24 সালে টি-20 বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করেছিল? একেবারে সাম্প্রতিক প্রশ্ন। হ্যাঁ, নেট হচ্ছে নর্থ আটলান্টিক রোটারি টেরিটরি আর কি। তাহলে বলেন সবাই, সবাই একটু বলেন। 2024 সালে টি-20 বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করে? 2024 সালে টি-20 বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করে? কোশ্চেন নাম্বার 17 নম্বর প্রশ্ন অ্যান্সার দেন সবাই। উইন্ডিজ। আচ্ছা, তৌহিদা বুলবুল, ওয়াহিদা, ওবায়দুল্লাহ মোল্লা, আল রাহা, কি রে, ভারত, ভারত। আচ্ছা, মল্লিকা দাস আপু সুইডেন, আবুল বারেক খ, 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 ক, 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 নীলাকাশ, নীলাকাশ খ, অনামিকা সরকার খ লিখেছেন, মুন্নি তালুকদার লিখেছেন গ, সজল বারই ঘ। তাহলে 2024 সালে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ, এই টি-20 বিশ্বকাপে জয়লাভ করে হচ্ছে ভারত। জয়লাভ করে কে? ভারত। কিন্তু কারা পরাজিত হয়? মনে রাখবেন, পরাজিত হয় কারা? পরাজিত হয় হচ্ছে দক্ষিণ আফ্রিকা। পরাজিত হয় কারা? দক্ষিণ আফ্রিকা। তাহলে একই জায়গায় দুটি প্রশ্ন অ্যান্সার রয়েছে। সেটা হচ্ছে 2024 সালে টি-20 বিশ্বকাপে জয়ী দেশ হচ্ছে ভারত, পরাজিত দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। জয়ী দেশ ভারত, পরাজিত হচ্ছে দক্ষিণ আফ্রিকা। পরবর্তী প্রশ্ন দেখেন, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমানা নির্ধারণকারী রেখা? কোন দুটি দেশের সীমানা নির্ধারণকারী রেখাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল? কোন দুটি সীমানা পর্যন্ত, এই যে মনে করেন যে এই পাশে একটা দেশ আছে, এই পাশে একটা দেশ আছে, এই পাশে একটা দেশ আছে, এই মাঝখানে লাইনটাকে বলা হয় হচ্ছে লাইন অফ কন্ট্রোল। সেটা কোনটি? চীন ও ভারত, উত্তর ও দক্ষিণ কোরিয়া, ভারত ও পাকিস্তান, ইসরায়েল ও লেবানন। বলেন কোন দুটি দেশের সীমারেখাকে লাইন অফ কন্ট্রোল বলা হয়? একটু দ্রুত অ্যান্সার দিলে ভালো হয়, আরো অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমরা তাহলে অনেক পড়তে পারবো। ঠিক আছে, অলরেডি আমরা 1 ঘন্টা পড়ে ফেলেছি, এখনো কিন্তু আমাদের হাতে 16টা প্রশ্ন আছে। শুধু দ্রুত অ্যান্সার দিবেন, সবাই দ্রুত অ্যান্সার দিবেন। হ্যাঁ, হ্যাঁ, মোজাম্মেল হক ভাই অ্যান্সার দিয়েছেন। তারপর আর কে সুজন ভাই, তুলিকা তুলি অ্যান্সার করেছেন, আলরাহা অ্যান্সার করেছেন, মুস্তাফিজুর রহমান অ্যান্সার করেছেন। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত চীন। হ্যাঁ, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে ভারত চীন, এবং লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত ও পাকিস্তান। এই যে কাশ্মীরের যে জায়গাটা, কাশ্মীর মানে ভারত পাকিস্তানের বিরোধটা শুধুমাত্র এই কাশ্মীরের মূল জায়গাটা নিয়ে। তো কাশ্মীরে অবস্থিত ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী যে সীমারেখা, সেই সীমারেখাটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। ওকে, নেক্সট প্রশ্ন, বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আইন পাশ করেছে কোন সংস্থা? বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আইন পাশ করেছে কোন? জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান নাকি জি-20? কোন সংস্থা এআই আইন পাশ করেছে? হ্যাঁ, ইনশাল্লাহ আরেকটু একটু দ্রুত সবাই অ্যান্সার দেন, তাহলে আমরা দ্রুত আগাতে পারবো। খুবই কমন কিছু প্রশ্ন নিয়ে আসছি। 2024 সালে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য একটা আইন পাস করা হয়।
এআই অ্যাক্ট নামে নাম। তাহলে এই কৃত্রিম বুদ্ধিমত্তা যে আইনটা, সেই আইনটার নাম হচ্ছে এআই এআই এসিটি অ্যাক্ট, এআই অ্যাক্ট, অর্থাৎ এআই ব্যবহারের আইন। এআই ব্যবহার করার জন্য কিছু নীতি নির্ধারণ করা হয়েছে, সেই নীতিগুলোর কথা বলা হচ্ছে। সেটা কি হবে? জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান নাকি G20? সবাই একটু দ্রুত অ্যান্সার দেন। আমি কিন্তু এমনিতেই একটু দ্রুত পড়াই, তারপর আপনারা যদি সবাই একটু দ্রুত অ্যান্সার দেন তাহলে কিন্তু ভালো হবে। আর কে সুজন ভাই অ্যান্সার দিয়েছেন সঠিক অ্যান্সার, তাহলে সেটা হবে হচ্ছে ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন। তাহলে ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন এআই অ্যাক্ট বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা আইন পাশ করে কত সালে? 2024 সালে। তাহলে 2024 সালে ইউরোপীয় ইউনিয়ন প্রথম এআই আইন পাশ করে, যার নাম হচ্ছে এআই অ্যাক্ট। নেক্সট কোশ্চেন, 2024 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? টোকিও, লন্ডন, প্যারিস, লস অ্যাঞ্জেলেস। 2024 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ও, হিসাব বিজ্ঞান ক্লাস আছে, হ্যাঁ। আমরা এখনই দ্রুত শেষ করব, সবাই একটু দ্রুত অ্যান্সার দেন। সবাই দ্রুত, মানে কোশ্চেন আসার সাথে অ্যান্সার দিয়ে দেন, তাহলে আমরা কিন্তু দ্রুত চলে যেতে পারবো। 2024 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 20 নম্বর কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন না? হ্যাঁ, 20 নম্বর কোশ্চেন। শেখ মিলন ভাই অ্যান্সার দিয়েছেন, এমজেড রহমান ভাই অ্যান্সার দিয়েছেন, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অ্যান্সার দিবেন, অ্যান্সার দিলে এটা আপনার অন্তরে গেঁথে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে? অন্তরে গেঁথে গেলে পরীক্ষার হলে বের হবে। হ্যাঁ, জাপান, টোকিও, কি ব্যাপার? সবাই বিভিন্ন মতামত পাচ্ছি। দেখেন, এই 2024 সালে যে অলিম্পিক গেমসটা অনুষ্ঠিত হয় সেটা ছিল হচ্ছে 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস, যেটা 2024 সালে এটা ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়। ফ্রান্সের ফ্রান্সের প্যারিসে মানে অনুষ্ঠিত হয়। তাহলে 2024 সালে 33তম অলিম্পিক ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়। ওকে, নেক্সট কোশ্চেন। তাহলে ব্রিক্স এর বর্তমান সদস্য কতটি? ব্রিক্স এর বর্তমান সদস্য কতটি? ব্রিক্স এর বর্তমান সদস্য কতটি বলেন? ব্রিক্স এর সদস্য কতটি? ব্রিক্স এর সদস্য কতটি? ব্রিক্স এর বর্তমান সদস্য কতটি বলেন? আর ব্রিক্সটা হচ্ছে, দেখেন, ব্রিক্সটা হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই 5টি দেশ মিলে ব্রিক্স ছিল। এই ব্রিক্স এর সাথে আরো 5টি দেশ যুক্ত হয়, সেই পাঁচটি দেশের নাম হচ্ছে মিশর, তারপর হচ্ছে ইরান, তারপর হচ্ছে ইথিওপিয়া, তারপর হচ্ছে সৌদি আরব। এই 5টি দেশ যুক্ত হয়ে ব্রিক্স এর মোট সদস্য সংখ্যা হচ্ছে কয়টি? 10টি। ব্রিক্স এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 10টি। ব্রিক্স যখন প্রতিষ্ঠিত হয় তখন তার সদস্য ছিল হচ্ছে 5টি। বর্তমান সদস্য রাষ্ট্র কতটি? 10টি। ওকে, বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ কোনটি? সৌদি আরব, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইরাক। বলেন, বিশ্বের সব থেকে বেশি তেল উৎপাদনকারী দেশ কোনটি? বিশ্বের সব থেকে বেশি বা বৃহত্তম তেল উৎপাদনকারী, অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ কোনটি? দেখি এটার অ্যান্সার কে দিতে পারেন। এটার অ্যান্সার বেশিরভাগই ভুল দিবে, আমরা একটু দেখতে চাই এটার অ্যান্সারটা দেখতে চাই। হ্যাঁ, বাহ, সবার আগে 22 নম্বর প্রশ্নের অ্যান্সার করে ফেলছে আতিকুর রহমান ভাই, অ্যান্সার করেছেন ক। শেখ মিলন ভাই অ্যান্সার করেছেন গ। আচ্ছা, তারপর যুক্তরাষ্ট্র, গ গ গ গ গ ক। তাহলে মনে রাখবেন, বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী হচ্ছে
যুক্তরাষ্ট্র। বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী অপরিশোধিত তেল উৎপাদনকারী রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র। সব থেকে বেশি হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় হচ্ছে সৌদি আরব। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? আমরা জানি যে একটা প্রণালী হচ্ছে দুটি জলধারাকে যুক্ত করে, তো কোন প্রণালীটি লোহিত সাগর ও ইডেন সাগরকে যুক্ত করেছে? বাব আল মান্দার, হরমুজ প্রণালী, মালাক্কা নাকি জিব্রাল্টার প্রণালী? এটার অ্যান্সার কি হবে বলেন তো? লোহিত সাগর ও এডেন এডেন সাগরকে উপসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? বাব আল মান্দার নাকি হরমুজ প্রণালী, মালাক্কা নাকি জিব্রাল্টার প্রণালী? কামাল ভাই অ্যান্সার দিয়েছেন সবার আগে। অনামিকা, কামাল ভাই ভুল অ্যান্সার দিয়েছেন ভাই, ওটা সঠিক অ্যান্সারটা যুক্তরাষ্ট্র হবে। ঠিক আছে। হুম। 23 নম্বর প্রশ্ন অনেকে ভুল অ্যান্সার দিচ্ছেন। রুমা বিশ্বাস আপু সঠিক অ্যান্সার দিয়েছেন। তাহলে লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করেছে বাব আল মান্দার, বাব আল মান্দার প্রণালী, বাব আল মান্দার প্রণালী। এই দুটি প্রণালীর কথা মনে রাখবেন। 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? জন ফসে, হানকাং, অ্যানি এর্নো নাকি আব্দুর রাজ্জাক গুনরাহ? 24 নম্বর প্রশ্ন, আপনারা দ্রুত অ্যান্সার দিলে আমরাও দ্রুত কভার করতে পারবো। ঠিক আছে ইনশাল্লাহ। আর বেশি প্রশ্ন নেই, আর মাত্র 10টি প্রশ্ন আছে। হ্যাঁ, আমরা 10 মিনিটে এই 10টা শেষ করতে চাই, কিন্তু সবাই প্রচুর পরিমাণে দ্রুত কমেন্ট করে দিতে হবে, মানে হাতে কোশ্চেন আসার সাথে সাথে কমেন্ট করবেন। ঠিক আছে, তাহলে আপনার শার্পনেস হবে ব্রেনের। হ্যাঁ, মানে যে প্রশ্নটা আপনার জানা আছে ওয়েট করবেন না, সাথে সাথে অ্যান্সার দিবেন। বাবেল মানদের। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 24 সবার আগে কে অ্যান্সার দিতে পারে দেখি। 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? মুস্তাফিজুর রহমান। হ্যাঁ ভাই। আখিনুর আক্তার, নীলপরি, রায়হানুল ইসলাম, শেখ মিলন আহমেদ, আল রাহা, রেবেকা সুলতানা অনেক দেরি করে আসছেন মনে হয়, রওশনারা ঋতু, শেখ মিলন ভাই, হানকাং, হানকাং। হ্যাঁ, অ্যান্সারটা আন্নাহিল আপু অ্যান্সার করেছেন হানকাং। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটি হবে হচ্ছে হানকাং। তিনি হচ্ছে, এই হানকাং হচ্ছে দক্ষিণ কোরিয়ার একজন লেখক। দক্ষিণ কোরিয়ার কোরিয়ার লেখক লেখক দক্ষিণ কোরিয়ার একজন লেখক হানকাং। তিনি 24 সালে সাহিত্যে নোবেল পান। তিনি দক্ষিণ কোরিয়ার প্রথম কোন সাহিত্যিক হিসেবে নোবেল সম্মাননা পেয়েছেন। মানে এই হানকাং তিনি দক্ষিণ কোরিয়ার একজন লেখক। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে তিনি প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কোন সংস্থা? নিহন, বিশ্ব খাদ্য কর্মসূচি, মেমোরিয়াল, নার্গিস মোহাম্মদী। মনে রাখবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল, ওই সময় হিরোশিমা এবং নাগাসাকিতে বেঁচে যাওয়া যে মানুষগুলো ছিল তারা মিলে একটা সংগঠন করেছিল। সেই সংগঠনটার নাম কি? সেই সংগঠনটা মূলত হচ্ছে এই শান্তিতে নোবেল পুরস্কার পায়, সেটার নাম হচ্ছে নিহন হিদান কিও। নিহন হিদান কিও। ঠিক আছে, একটু কঠিন কিন্তু ওগুলো মনে রাখবেন। আচ্ছা, 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ড্যারন অ্যাসেম্বগলো। হ্যাঁ, হ্যাঁ দেখতেছি। হ্যাঁ, সবাই সবাই একটু অ্যান্সার দেন সবাই। চেষ্টা করে গেলে এটা মনে করবে যে আপনার দ্রুত শেষ করে দিচ্ছি। ওকে ওকে, হ্যাঁ সবাই অ্যান্সার দেন। কি হবে অ্যান্সার? অ্যান্সার দিলে তো চলে যাবে না। আচ্ছা, 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন হচ্ছে জেমস এ রবিনসন। নেক্সট কোশ্চেন, দ্য সেভেন দ্য সেভেন মুনস অফ মালাইয়া বইটির লেখক কে? এগুলা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না, স্কিপ করবো আমরা। আচ্ছা,
প্রফেট সং উপন্যাসের জন্য 2023 সালে বুকার পুরস্কার জয়ী লেখকের নাম কি? এটার নাম হচ্ছে পল লিন্স। পল লিন্স। এগুলা আমি পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফ থেকে পড়ে নেবেন, ঠিক আছে? পিডিএফ থেকে পড়ে নেবেন। 2024 সালে ঘোষিত লস্ট অ্যান্ড ড্যামেজ ফান্ড, লস্ট অ্যান্ড ড্যামেজ ফান্ড কোন চুক্তির বা সম্মেলনের অংশ? লস্ট অ্যান্ড ড্যামেজ ফান্ড এটা হচ্ছে কোপ 28, কোপ 28 সম্মেলনের একটি অংশ, ঠিক আছে? ওকে, এগুলা তেমন একটা গুরুত্বপূর্ণ না, আমরা একটু সামনের দিকে চলে যাই। প্রিয় ভাই বোনেরা, আপনাদের জন্য সর্বশেষ আয়োজন আমাদের, সেটা হচ্ছে আইসিইউ ব্যাচ। আইসিইউ ব্যাচ, আইসিইউ ব্যাচ মানে হচ্ছে 24 আওয়ার আপনাদেরকে অবজারভেশনে রাখা হবে। এই ব্যাচের বিশেষত্ব হচ্ছে জেনারেল পার্টের জন্য কোর্স ফি 200 টাকা, বিষয়ভিত্তিক 2000 টাকা। যদি লাইভ চলাকালীন সময় ভর্তি হন তাহলে 750 টাকায় আপনি আইসিইউ ব্যাচে চলে আসবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার এই আইসিইউ ব্যাচে পরীক্ষা নেওয়ার দায়িত্বটা আমার। আমরা প্রতিদিন একটা করে টপিক পড়া দিই, সেই টপিকের উপর পরের দিন 4টা বাজে পরীক্ষা নিই। দেখেন, এইভাবে কোনো প্রতিষ্ঠান আপনাকে করবে না। আমরা 1 থেকে 150 নম্বরের একটা এমসিকিউ পিডিএফ আপনাদেরকে দেই। তারপরে আমরা কি করি, এই পিডিএফটা আপনাদেরকে দিচ্ছি পড়ার জন্য, আপনারা পড়ে ফেলতেছেন, তার উপরে 30 নম্বরের একটা পরীক্ষা নিচ্ছি। মানে এই সিস্টেমটা আপনি বুঝতে পারছেন? 100টা বা 150টা এমসিকিউ আপনার ইনস্ট্যান্ট মুখস্থ হয়ে যাচ্ছে, সেইগুলোর উপর আবার পরীক্ষা নিচ্ছি। এইভাবে চলতে থাকবে আগামী 2 থেকে 3 মাস পরীক্ষার আগ পর্যন্ত। এই আইসিইউ ব্যাচে ছাড়া এই সুযোগটা আমরা কাউকে দিব না। 24 আওয়ার, সকালে ক্লাস, দুপুর 2টায় ক্লাস, 4টায় পরীক্ষা। বলেন তো আর কি চান? আবার রাত 9টায় তো ক্লাস আছেই। এতগুলা ক্লাস, এতগুলা পরীক্ষা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে থাকবেন এই আইসিইউ ব্যাচের স্টুডেন্টরা শুধুমাত্র। আইসিইউ ব্যাচের কোর্স ফি হচ্ছে 4000 টাকা। আমরা 4000 টাকা নিব না। জাস্ট এই লাইভ চলাকালীন সময়ের জন্য যদি আপনি ভর্তি হন তাহলে মাত্র 750 টাকায় আইসিইউ ব্যাচে চলে আসতে পারবেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01963 28 75 86। এই নাম্বারে বিকাশ করে মেসেজ দিলেই আমরা আপনাদেরকে অ্যাড করে দিব, ঠিক আছে? বিষয়ভিত্তিক ক্লাস এগুলো হচ্ছে আসলে লিখে রাখা, যা সৌজন্যতা, কিন্তু আমাদের ক্লাস চলবে। ক্লাস চলবে পরীক্ষার আগ পর্যন্ত। পরীক্ষার 2-3 দিন আগ পর্যন্ত ম্যারাথন ক্লাস চলবে। পরীক্ষা যে মাসে হবে ওই সপ্তাহে আমাদের কোনো সময় লাইভ অফ থাকবে না। মানে সারা দিন ক্লাস চলবে। প্রথমে 2 ঘন্টা সোহেল স্যার ক্লাস নেবে, তারপর 2 ঘন্টা ম্যাথ স্যার ক্লাস নেবে, তারপর 2 ঘন্টা আমি ক্লাস নেবে। এইভাবে প্রত্যেকটা দিন 6 ঘন্টা করে ক্লাস পাবেন এই আইসিইউ ব্যাচের শিক্ষার্থীরা, ঠিক আছে? এর থেকে আর ভালো সুযোগ আর আমাদের হাতে নেই, অপশন আমাদের হাতে নেই। প্রিয় ভাই বোন, আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের কথা বিশ্বাস করেন, আমাদের সাথে থাকেন, কথা দিচ্ছি ইনশাআল্লাহ একটা ভালো কিছু আপনি নিয়ে আসতে পারবেন। কারণ আপনি ভালো কিছু আনলে আমার কোনো লস নেই, আমার লাভ হচ্ছে কি আমি আপনাকে দিয়ে প্রচার দিতে পারবো, ঠিক আছে? তো এইভাবে 24 আওয়ার অবজারভেশনে রাখার মতো কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নেই। কারণ অন্য প্রতিষ্ঠানগুলা তারা লোক ভাড়া করে মানে কর্মচারী দিয়ে কাজ চালায়, আর আমরা নিজেরাই আমরা আপনাদেরকে অবজারভেশনে রাখবো। সুতরাং প্রিয় ভাই বোন, যারা এই আইসিইউ ব্যাচে ভর্তি হতে চান, মাত্র 750 টাকা। এই 750 টাকা কিন্তু একটা কোর্সের ক্লাসের টাকাও না, যেটা আপনি আমাদের এখানে ফুল কোর্স করতে পারবেন, ঠিক আছে? 750 টাকায় ফুল কোর্স করতে পারবেন। ফুল কোর্স মাত্র 750 টাকা আইসিইউ ব্যাচের জন্য, ঠিক আছে? আইসিইউ ব্যাচের ফুল কোর্স মাত্র 750 টাকা, জাস্ট ফর টুডে। এই লাইভ চলাকালীন সময়ের মধ্যে ভর্তি হলে, যদি আপনি লাইভ চলাকালীন সময় লাইভের পরে যে ভর্তি হন তাহলে আপনাকে কিন্তু 4000 টাকা পে করতে হবে। কিন্তু এই লাইভটা চলাকালীন অবস্থায় বা যতক্ষণ পর্যন্ত আপনি এই লাইভটা দেখবেন ততক্ষণ পর্যন্ত যদি আপনি ভর্তি হন তাহলে মাত্র 750 টাকায় ফুল কোর্স ভর্তি হতে পারবেন, ঠিক আছে? সুতরাং আপনারা যারা আমাদের সাথে ভর্তি হতে চান, এই যে 01963 28 75 86 হচ্ছে আমাদের বিকাশ নাম্বার। এই নাম্বারে সেন্ড মানি করবেন, স্ক্রিনশট পাঠাবেন, অথবা আমাদেরকে ফোন দিলে বললে আমরা সাথে সাথে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। যদি আপনি এখন অ্যাড হন, কালকে সকাল 10টায় ক্লাস পাবেন, দুপুর 2টায় ক্লাস পাবেন, 4টায় পরীক্ষা পাবেন। যদি আপনি ইন কেস ক্লাস করতে না পারেন তাহলে রেকর্ড ক্লাস থাকবে আজীবন, যে কোনো মুহূর্তে যে কোনো সময় ক্লাস করে নিতে পারবেন। সব থেকে মজার বিষয় হচ্ছে আইসিইউ ব্যাচের এক্সাম সিস্টেমটা, যা বাংলাদেশের কোথাও নেই। এক্সাম সিস্টেমটা কি? আপনাকে আমরা পড়া দিব, সেই পড়ার উপর আবার পরীক্ষা নিব। পড়া দিব, পরীক্ষা নিব। আজকে রাত্রে পিডিএফ দিব, সারা দিন পড়বেন, কালকে 4টার সময় পরীক্ষা দিবেন, ঠিক আছে? 4টার সময় বা 5টার সময় আপনার যখন সময় পরীক্ষা দিতে পারবেন। তো যারা আমাদের সাথে আইসিইউ ব্যাচে প্রিপারেশন নিতে চান, প্রিয় ভাই বোনেরা, সবাই এই যে টাকা আসতেছে 0037 থেকে, 43 থেকে টাকা আসছে, 28 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 800 থেকে টাকা পাঠাচ্ছে। যারা টাকা পাঠাচ্ছেন দ্রুত দ্রুত স্ক্রিনশট দেন। পেমেন্ট ডান লেখেন, আমরা আপনাকে অ্যাড করে দিচ্ছি।
আমরা এখনই লাইভ কেটে দেবো, আর 1 মিনিট সময় দেবো। আইসিইউ ব্যাচের সময় মাত্র আর 1 মিনিট পাবেন। যারা ভর্তি হতে চান এই 1 মিনিটের মধ্যে ভর্তি হলে আপনি 750 টাকায় ফুল কোর্স করতে পারবেন। আর লাইভ টিকেটে গেলে আপনার কোর্স ফি বেড়ে যাবে, 4000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। 01963 2875 86 আমাদের বিকাশ নাম্বার, এই নাম্বারে সেন্ড মানি করে স্ক্রিনশট পাঠান। আজকে ভর্তি হলে কালকে সকাল 10টায় ক্লাস, দুপুর 2টায় ক্লাস, 4টায় পরীক্ষা, এভরিডে এভাবে চলতে থাকবে পরীক্ষার আগ পর্যন্ত, ঠিক আছে? আবার রাত 9টায় ক্লাস। তার মানে আপনি প্রতিদিন প্রায় 4টা ক্লাস পাবেন, একটা পরীক্ষা পাবেন। মানে কি বলবো আপনাদের, হ্যাঁ 24 আওয়ার, মানে 24 আওয়ার আপনি কি পড়বেন, কোন বই পড়বেন, কতটুকু পড়বেন, এগুলো আমরা দিয়ে দেবো। আপনার কোনো বই কালেকশনে রাখতে হবে না, ঠিক আছে? আমরা আপনাদেরকে পিডিএফ দেব, ওই পিডিএফটা শেষ করবেন। ধরেন আপনাদেরকে আমরা 100 নম্বরের একটা পিডিএফ দিলাম, 100টা এমসিকিউ পড়তে আপনার কতটুকু সময় লাগবে, একবার মুখস্থ করে ফেলবেন। ওই 100 এমসিকিউর উপর আমরা কি করব, আমরা 30 নম্বরের একটা পরীক্ষা নিব। এভাবে আপনারা একটা জিনিস চিন্তা করেন, যদি প্রতিদিন 100 করে এমসিকিউ আপনাদেরকে পড়া দিয়ে আর আপনারা পড়ে ফেলেন, মাসে 3000 এমসিকিউ হয়, 3 মাসে 9000 এমসিকিউ আপনি মুখস্থ করতে পারবেন এই মাত্র 750 টাকা। কোনো প্রতিষ্ঠান এইভাবে আপনাদেরকে সিস্টেমে আনবে না। আমরা আবিষ্কার করেছি, অন্যরা প্রচার করবে, কিন্তু অন্যরা দিতে পারবে না, কারণ যেটা আমাদের মাথা থেকে বের হয় সেটার ফুল আমরাই ভালো দিতে পারবো, তাই না? তো আমাদের এই আইসিইউ ব্যাচের সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিলাম, সেটা হচ্ছে যে প্রতিদিন 1 থেকে 150 এমসিকিউর পিডিএফ দিব, এইটা আপনি পড়বেন। পরের দিন বিকাল 4টার সময় 30 নম্বর বা 40 নম্বর বা 20 নম্বরের পরীক্ষা দিবেন। এইভাবে প্রতিদিন 100 করে এমসিকিউ আপনাদেরকে দিয়ে মুখস্থ করাবো এক মাসে। তাহলে আপনার 3000 এমসিকিউ মুখস্থ হবে। 3 মাসে আপনাকে 9000 এমসিকিউ আমরা কমপ্লিট করে দিব। এই পুরা দায়িত্বটা সোহেল স্যার টেকনিক গুরু টিমের। কিন্তু কথা হচ্ছে, যদি আপনি লাইভ চলাকালীন সময় আইসিইউ ব্যাচে ভর্তি হতে চান, তাহলে মাত্র 750 টাকায় ভর্তি হতে পারবেন। লাইভটা কেটে গেলে 4000 টাকা। আপনারা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখেছেন, পেইড ক্লাসগুলো যদি দেখেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে কতটা ইন্টারেক্টিভ ভাবে, মানে বেসিক থেকে তাদেরকে পড়ানো হয়, সেই সাথে টেকনিক শেখানো হয়। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের প্রাইমারি ব্যাচের ভাই বোনেরা, অসংখ্য ভাই বোন চাকরি পেয়ে গেছে, সুপারিশ প্রাপ্ত হয়ে গেছে। এই নিবন্ধনে যারা আমাদের সাথে আছে, আইসিইউতে আছে, এই আইসিইউর ভাই বোনরাও চাকরি পেয়ে যাবে। তখন আপনি আফসোস করবেন। হ্যাঁ, তো এই আফসোসটা আগে থেকে করেন, আমাদের সাথে চলে আসেন। কত রং চং মাথায় যত বিজ্ঞাপন দেয়, এটা দিব ওটা দিব সেটা দিব, কিছুই দিবে না। সর্বশেষ ধোকা খাবেন আপনি, লসটা আপনার যাবে। হ্যাঁ, আমরা নিজেরা টিচার, আমরা আমাদের ক্লাসগুলো, আমাদের কমিটমেন্ট গুলো দেখেছেন। ইনশাল্লাহ আমরা অত রং চং মাখাই না, যতটুকু দিতে পারবো ততটুকুই বলি। আর আমরা কোর্স ফি কম রাখার দুটাই কারণ, মানে কারণ হচ্ছে দুইটা। 1 নাম্বার কারণ হচ্ছে সব ভাই বোন যাতে আমাদের সাথে কোর্সটা করতে পারে। আর আমরা যেহেতু নিজেরাই টিচার, নিজেরাই প্রতিষ্ঠানের টিচার, ফলে আমাদের কিন্তু কোনো টিচার ভাড়া করে এনে ক্লাস দিতে হয় না। হ্যাঁ, আমরা যদি কলেজের টিচার, আমাদের সাথে আরো কলেজের টিচাররা আছে, তারা বিষয়ভিত্তিক ক্লাস নেয়। তো আমাদের কোনো টিচার ভাড়া করে আনতে হয় না, যার কারণে যে আমাদের কস্টিং বেশি হয়ে যাবে, আমরা করব। হ্যাঁ, তো প্রিয় ভাই বোন, যারা ভর্তি হতে চান দ্রুত করবেন, দ্রুত। লাইভটা আমরা এখনই কেটে দিব। লাইভ কেটে গেলে 4000, লাইভ চলাকালীন সময় 750। লাইভ কেটে গেলে 4000, লাইভ চলাকালীন সময় 750 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এই মুহূর্তে যদি আপনার বিকাশে টাকা না থাকে, আপনি বন্ধুর কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, বোনের কাছ থেকে, বাবার কাছ থেকে ধার নেন, ইনশাআল্লাহ চাকরি পেয়ে টাকা দিয়ে দিবেন। চাকরি পেয়ে কয়েক গুণ টাকা দিয়ে পরিশোধ করে দিবেন, মিষ্টিও খাওয়াবেন সাথে, ঠিক আছে? এই দায়িত্বটা আমাদের, কিন্তু আমাদের কথা শুনতে হবে। আমাদের কথা শুনতে হবে। আইসিইউ ব্যাচে সবসময়ের জন্য সোহেল স্যার সবসময়ের জন্য ইনস্ট্রাকশন দেয়। আইসিইউ ব্যাচের তত্ত্বাবধানে আছে সোহেল স্যার। সোহেল স্যার নিজে আইসিইউ ব্যাচে কিছুক্ষণ পর পর তাদেরকে সজাগ রাখার জন্য পোস্ট করে, আপনারা কি করতেছেন, কি পড়তেছেন, এটা পড়ে শেষ করেন, আগামীকাল পরীক্ষা আছে, এই টাইমে ক্লাস আছে। এটা কোথায় পাবেন বলেন তো? এই সুযোগটা আপনি কোথায় পাবেন? একমাত্র সোহেল স্যার টেকনিক গুরুর আইসিইউ ব্যাচে এই সুযোগটা আপনি পাবেন, ঠিক আছে? তো প্রিয় ভাই বোনেরা, আমরা এখনই কেটে দিব। আর মাত্র 1 মিনিট সময় দিলাম। এই 1 মিনিটের মধ্যে ভর্তি হলে আপনি 750, 1 মিনিট পরে ভর্তি হলে 4000 টাকা। এই যে আমরা এখন লাইভটা কেটে দিব।